আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এবার ওকে ওর জায়গায় শুইয়ে দিয়ে মাঝখানের বালিশগুলো আগের মতো দিয়ে নিজের জায়গায় এসে শুয়ে পড়লাম। তারপর ওকে নিয়ে কল্পনা করতে করতে ঘুমিয়ে পড়লাম। আমার একটু সকাল সকাল ওঠার অভ্যাস আছে, তাই আজও তার ব্যতিক্রম হলো না। তেষার আগেই আমার ঘুম ভাঙল। আজ সকালে ব্যাগটি যে মিলবে না ভালো করেই জানি, কারণ সবাই বিয়েবাড়ির মানুষদেরকে নিয়ে ব্যস্ত। আমি চোখ বন্ধ রেখেই শরীরের আড়মোড়া ভেঙে উঠে বসলাম। বড় করে একটা হাই তুলে যেই না আমি তিশাকে দেখার জন্য ওর দিকে তাকালাম, ব্যাস তাকিয়েই রইলাম। আমার মুখ হাঁ করাই রয়ে গেল। চোখ দুটো গোল গোল করে ওর দিকে তাকিয়ে রইলাম। ঘুম থেকে উঠে যে এমন কিছু দেখব তা আমি ভাবতেই পারিনি। আসলে তিশা অগোছালো হয়ে শুয়ে আছে। অগোছালো বলতে ওর বুকের উপর থেকে শাড়ির আঁচল সরে গেছে। ব্লাউজের গলা বড় হওয়ার কারণে ওর বুকের মাংসপিণ্ড দুটো প্রায় বেশ অনেকটাই বেরিয়ে আছে। শুধু তাই নয়, ওর শাড়ি হাঁটুর উপরে উঠে আছে। একে তো ফর্সা শরীর, তার উপর লাল শাড়ি পরে আছে। কি বলবো, প্রতিটা অঙ্গে অঙ্গে সৌন্দর্য ফুটে উঠেছে। ওর এক হাত বালিশের উপর দিয়ে এসে আমার পা স্পর্শ করেছে, তাতেই আমার শরীরে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। ওর মন মাতানো শরীরের ঘ্রাণ আমাকে ঘিরে ধরেছে। আমি এবার ধীরে ধীরে ওর হাতের উপর হাত রেখে ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলাম। বেশ বুঝতে পারলাম ঘুমের মধ্যে খুব নড়ে চড়ে, তাই তো এই অবস্থা। কিন্তু এমন অবস্থায় যদি আমি ওকে প্রতিদিন দেখি, তাহলে যে শর্তের আগেই যা হবার হয়ে যাবে। না না, এমনটা হতে দেওয়া যাবে না। ওকে বলে দেব শাড়ি না পরে থ্রি পিস পরে যেন। কিন্তু এখন আমার কি করা উচিত? মনে মনে বেশ কিছুক্ষণ ভাবলাম। তারপর আস্তে আস্তে ওর কাপড় ঠিক করে দিলাম। এরপর ওর কপালে আলতো করে একটা চুমু খেয়ে ওকে ডাকলাম, তিশা, এই তিশা, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। দেখলাম ডাকাতে কাজ হলো। তিশা এবার আড়মোড়া ভেঙে উঠে পড়ল। হঠাৎ আমার দিকে চোখ পড়তেই চমকে উঠে শাড়ির আঁচল ঠিক করল। আমি মুচকি হেসে বললাম, গুড মর্নিং। ঘুম কেমন হলো? তিশা বলে, গুড মর্নিং। জি, ভালো হয়েছে। আমি বললাম, যাও ফ্রেশ হয়ে নাও, কিছুক্ষণের মধ্যে সবাই একে একে আসতে শুরু করবে। এরপর আমরা দুজন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এরই মধ্যে আমাদের নাস্তা আমাদের রুমে দিয়ে গেল। আজ ওদের বাড়ি থেকে লোকজন আসবে। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে ওকে নিয়ে যাবে, আবার রাতের দিকে আমাকে যেতে হবে। কি অদ্ভুত অদ্ভুত নিয়ম। যাই হোক, দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আমার শ্বশুর বাড়ি থেকে একে একে লোক আসতে লাগলো। খাওয়া দাওয়ার পর ওকে নিয়ে চলে গেল তারা। কিন্তু তিশা যাওয়ার সময় আমাকে একটিবারের জন্য বলে গেল না। বিষয়টা আমার খুব খারাপ লাগলো। রাতের দিকে আমার যাওয়ার পালা। আমি আমার কয়েকজন বন্ধুকে নিয়ে ওদের বাড়িতে গেলাম। রাতে বেশ আমাদেরকে ভালো আপ্যায়ন করানো হয়েছে। তারপর যার যার নির্ধারিত রুমে গিয়ে শুয়ে পড়ল সবাই, আর আমাকে থাকতে দেওয়া হলো তিশার রুমে। আমি রুমে এসে চুপচাপ খাটে শুয়ে আছি। এই বাসায় আসা অবধি এখনও ওকে এক নজর দেখতে পাইনি। কিন্তু ও চাইলে আমার সাথে একটু দেখা করতে পারতো, তবে ও আসেনি। বিকেলবেলাতেও আমাকে বলে আসেনি, তাই এখন আমার মন খারাপ। আমি চুপচাপ চোখ বন্ধ করে খাটে শুয়ে আছি। এদিকে তিশা আমার জন্য গরম গরম এক গ্লাস দুধ নিয়ে রুমে আসে। আমার সামনে দাঁড়িয়ে বলে, এই যে, আপনি কি ঘুমিয়ে গেছেন? তিশার কথা শুনে আমি চোখ খুলে ওর দিকে এক নজর তাকালাম। তারপর আবার চোখ বন্ধ করে শুয়ে রইলাম, কিন্তু কিছু বললাম না। তিশা বলে, এই গরম গরম দুধটুকু খেয়ে নিন। আমি বললাম, আমার খেতে ইচ্ছে করছে না, নিয়ে যাও। আমার ভারী কণ্ঠস্বর শুনে তিশা বুঝতে পারল আমি অভিমান করেছি, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না। তিশা বলে, মা বলেছে দুধটুকু খেয়ে নিতে। এবার আমি উঠে বসে ওর হাত থেকে দুধ নিয়ে খেয়ে নিলাম, কিন্তু ওর সাথে কোনো কথা বললাম না। তিশা দুধের গ্লাস রেখে এসে মাঝখানে বালিশ দিয়ে অপর পাশে শুয়ে পড়ল।
বিছানায় শুয়ে তিশা আমাকে বলে, আপনি কি রাগ করেছেন? আমি কিছু বললাম না। তিশা আবার বলে, আমি বুঝতে পারছি না আপনি কেন কথা বলছেন না। আমি কি কোনো অন্যায় করেছি? আমি বললাম, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। এই বলে অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। কিন্তু তিশাকে খুব দারুণ লাগছে। ওকে এই কালো কালারের শাড়িতে বারবার দেখতে ইচ্ছে করছে। তিশা বলে, আপনি বললেন না যে আপনি কেন রেগে আছেন? আমি বললাম, কে বলেছে তোমাকে আমি রেগে আছি? তিশা বলে, আপনাকে দেখে এমনটাই মনে হলো, তাই বললাম আর কি। আমি বললাম, কিছু না, ঘুমিয়ে পড়ো। এরপর তিশা আর কোনো কথা বলল না। তারপর দুজন দুই দিকে ফিরে ঘুমিয়ে পড়লাম। 2 দিন এভাবে ওদের বাসায় থেকে তারপর আমাদের বাসায় ফিরে এলাম। এদিকে মা বাবা নাকি কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে যাবে। আর্জেন্ট ফোন এসেছে, জায়গা সম্পত্তি নিয়ে নাকি কি ভেজাল হচ্ছে, বেশ কয়েকদিন থাকতে হবে। তাই মা বাবা আমরা আসার পরের দিনই বেরিয়ে পড়ল গ্রামের বাড়ির উদ্দেশ্যে। বাসায় এখন বড় ভাবি, বড় ভাইয়া, আমি আর আমার স্ত্রী তিশা আছে। যেহেতু আমাদের নতুন বিয়ে হয়েছে, তাই আমাদের এখন একটু প্রাইভেসি দরকার। এটা বড় ভাবি প্রায় কয়েকদিন ধরে লক্ষ্য করছে। আমরা ঠিক একজন আরেকজনের প্রতি অ্যাক্টিভ নই। কেমন যেন আলাদা গ্রহের আলাদা দুই প্রাণী। একে অপরের সাথে প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলি না। ভাবি মনে মনে ভাবলো, হয়তো আমাদের সামনে কমফোর্টেবল হতে পারছে না দুজন। তাই সে মনে মনে একটা সিদ্ধান্ত নিল। যেহেতু সে আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে, তাই একদিন সে আমাকে ডেকে বলে, তোমাদের এখন একটু নিজের মতো করে সময় কাটানোর প্রয়োজন, যেটা যৌথ পরিবারের সাথে থাকলে হয় না। তাই আমি বলি কি, তোমরা বরং কয়েকদিনের জন্য আমাদের অন্য বাড়িতে উঠে যাও। তারপর যত ইচ্ছে রোমাঞ্চ করো, কেউ ডিস্টার্ব করতে আসবে না। এই বলে হাসতে লাগলো। এই কথাটা আমার মাথায়ও এসেছে, কারণ তিশাকে নিয়ে আমার আলাদা থাকা খুবই প্রয়োজন। যেহেতু সে এখনো আমাকে মেনে নিতে পারেনি, তাই আমিও মনে মনে চাইছিলাম, কিন্তু কিভাবে বলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। এখন বড় ভাবির কথা শুনে বেশ খুশি হলাম। আমরা সেদিন সন্ধ্যার দিকে আমাদের গুলশানের বাড়িতে উঠে পড়লাম। তিশা আমাকে বলে, এভাবে আলাদা থাকলে লোকে কি বলবে, আর মা বাবা ভাবি ওনারা কি ভাববে? আমি বললাম, কেউ কিছু ভাববে না, আমাদের নতুন বিয়ে হয়েছে, তাই আমাদের প্রাইভেসি বলতে কিছু আছে, এজন্যই এ ব্যবস্থা। আর চিন্তার কোনো কারণ নেই, ভাবি এই সিদ্ধান্ত নিয়েছে। তারপর তিশা কোনো কথা বলল না, নিজের মতো করে ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। সাথে আমিও ওকে হেল্প করছি। এই বাড়িতে আসার প্রায় বেশ কিছুদিন কেটে গেল। দুজন আলাদা ঘুমোচ্ছি। প্রয়োজন ছাড়া তেমন কোনো কথা হয় না আমাদের মাঝে। আমি বলতে চাই, কিন্তু তিশা আমাকে এড়িয়ে চলে। তার মন জুড়ে যে এখনো সুজন রয়ে গেছে, তাই আমি ওকে না ঘাটিয়ে আরো সময় দিলাম, যাতে ও সবকিছু থেকে বেরিয়ে আমাকে নিজের আপন করে নিতে পারে। একদিন ঘটল একটা ঘটনা। রাত আনুমানিক 1টা বাজে। মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আর তিশা অনেক আগেই ঘুমিয়ে পড়েছি। হঠাৎ বিকট শব্দ করে তিশার ফোনটা বেজে উঠল। এত রাতে কে কল করেছে ঠিক বুঝতে পারছি না। আমি শুনেও না শোনার ভান করে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইলাম। ফোন আসার শব্দে তিশার ঘুম ভেঙে যায়। স্ক্রিনের নাম্বার দেখে তড়িঘড়ি করে উঠে বসে ফোন রিসিভ করে। তারপর আমার দিকে এক নজর তাকিয়ে সোজা বারান্দায় চলে যায়। আমি তো অবাক। কে ফোন করেছে? যার জন্য এত লুকোচুরি? তাহলে কি এত রাতে সুজন ফোন করেছে? তা না হলে এমন তো কেউ নেই যে এত রাতে ফোন করবে। না, ব্যাপারটা দেখতে হচ্ছে। আমি উঠে বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। এখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছে ওর কথা। সে কান্না করে করে কথা বলছে। আমার অনুমানই ঠিক, সুজন ফোন করেছে। কিন্তু ও ফোন রিসিভ করলো কেন? তিশা কি ভুলে গেছে সে এখন অন্যজনের স্ত্রী? আমার না খুব রাগ হচ্ছে। ইচ্ছে করছে ওকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারি, কিন্তু কিছু করলাম না। চুপচাপ দাঁড়িয়ে ওর কথা শুনতে লাগলাম। তিশা বেশ কিছুক্ষণ কথা বলে বেলকনি থেকে বেরিয়ে দরজার কাছে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। ও ভাবতে পারেনি যে আমি দরজার কাছে দাঁড়িয়ে ওর কথা শুনছি। আমি যে রাগান্বিত মুখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছি এটা সে স্পষ্ট দেখতে পেল ঘরের ডিম লাইটের আলোতে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমার সামনে।
বেশ কিছুক্ষণ পর নিজের রাগ একটু কন্ট্রোল করে বললাম, রাত কয়টা বাজে সেদিকে তোমার খেয়াল আছে? এত রাতে ফোন রিসিভ না করলেও পারতে, কাল দিনে না হয় কথা বলে নিতে। আর তিশা, তুমি ভুলে যেও না তুমি এখন আমার স্ত্রী, তাই কিছু করার আগে কম করে হলেও 10 বার ভাববে। যাও ঘুমিয়ে পড়ো। তিশা কোনো কথা না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। এরপর আমিও শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা না করেই বেরিয়ে পড়লাম, কারণ কাল রাতের রাগ এখনও কমেনি আমার। তাই আমি তিশার সাথেও তেমন একটা কথা বললাম না। তিশাও আমার হাবভাব দেখে বুঝতে পারল যে আমি কাল রাতের বিষয়টা নিয়ে এখনও রেগে আছি, তাই সেও আমাকে বেশি ঘাটালো না। আমি অফিসে গিয়ে হালকা নাস্তা করে কাজে মন দিলাম। এভাবে আরও 2 দিন কেটে গেল। আজ আমি অফিসের প্রতিদিনের ছুটি হওয়ার টাইমের থেকে 30 মিনিট আগে বাসায় ফিরি, কিন্তু বাসায় এসে দেখি আমার জন্য আরেক সারপ্রাইজ। এত বড় সারপ্রাইজ পেয়ে আমি তো শক। পুরো বাসা খুঁজে তন্ন তন্ন করে ফেললাম, কিন্তু কোথাও তিশা নেই। আমাকে না বলে কোথায় গেল? কিছুক্ষণ অপেক্ষা করে দেখি, তারপর না হয় বাসায় ফোন দেব। এদিকে আমার খুব টেনশনও হচ্ছে ওর জন্য। না বলে মেয়েটি কোথায় যেতে পারে? আবার রাগও হচ্ছে প্রচুর। যেখানেই যাক একবার অন্তত বলে যেত আমাকে। প্রায় ঘড়ি ধরা 29 মিনিট ধরে বসে আছি আমি, ওর আসার কোনো পাত্তাই নেই। ঘড়ির কাঁটা ঘুরে যখন 30 মিনিটের কাছাকাছি হলো, তখনই ঠিক বাড়ির গেটের কাছে একটা বাইকের শব্দ হলো। আমি দোতলার বারান্দার কাছে গিয়ে নিচে ঝুঁকে দেখলাম বাইকে করে কে এলো। দেখলাম তিশা বাইক চালকের কাঁধে হাত দিয়ে বসে আছে বাইকে, আর কি যেন কথা বলছে দুজন। বাইক চালক কে হতে পারে মনে মনে আমার আইডিয়া হয়ে গেল। আপনারাও কি বুঝতে পেরেছেন? যাই হোক, আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এটা অন্তত আমি তিশা থেকে আশা করিনি। রাগে অপমানে ইচ্ছে করছে নিজের মাথার চুল ছিঁড়ে ফেলি, কিন্তু তারপরেও দাঁতে দাঁত চেপে হজম করার চেষ্টা করছি। যখন দেখলাম তিশা বাইক থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করছে, তখন আমি ড্রয়িং রুমে এসে সোফায় বসলাম। যেহেতু এই বাসার চাবি দুটো, তাই একটা আমার কাছে আরেকটা তিশার কাছে আছে। তিশা নিজে থেকে দরজা খুলে প্রবেশ করলো ভেতরে। ভেতরে প্রবেশ করেই ড্রয়িং রুমে আমাকে দেখে ভয়ে থমকে দাঁড়িয়ে যায়। অফিস ছুটির আগেই তো সে বাসায় চলে এসেছে, তাহলে আমি এত তাড়াতাড়ি কেন এলাম? ও যে আমাকে এখানে আশা করেনি, এটা ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি খুবই শান্ত গলায় বললাম, কোথায় গিয়েছিলে? তিশা আমতা আমতা করে বলে, ইয়ে মানে আমার বান্ধবীর বাসায়। আমি বললাম, ওকে যাও, ফ্রেশ হয়ে খাবার গরম করো, খিদে পেয়েছে আমার। তিশা বুঝতেও পারল না যে আমি সব দেখেছি, তার মিথ্যেও যে আমি ধরে ফেলেছি সেটা সে বুঝতে পারল না। আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমি আর তিশা একসাথে খাবার খেয়ে যে যার মতো রাতে ঘুমিয়ে পড়লাম। আমি বিছানায় শুয়েছি বটে, কিন্তু আমার খুব অস্বস্তি হচ্ছে। কেন জানি না ঘুম আসছে না টেনশনে। এপাশ ওপাশ করতে লাগলাম। এদিকে তিশা ঘুমিয়ে পড়েছে, তার হালকা নাক ডাকানি সেটা জানান দিচ্ছে। খুবই কষ্ট হচ্ছে আমার এটা ভেবে, আমি যে ওকে ভালোবাসি এটা ওর চোখে পড়ছে না কেন। কেন ওর চোখে পড়ছে না আমি ওর জন্য ছটফট করি সেটা। প্রতিটা রাতে পাশে ওকে রেখে ঘুমোতে আমার যে কতটা কষ্ট হয় ওকে আমি সেটা বোঝাই কি করে। আমি ওর দিকে ফিরে ওকে দেখতে লাগলাম। ওর মিষ্টি চেহারাটা দেখে ভুলে গেলাম ও যে আজ আমাকে মিথ্যে বলেছে। ভুলে গেলাম আমাকে না জানিয়ে ওর প্রাক্তনের সাথে দেখা করতে গিয়েছে। ভুলে গেলাম ও যে এখনও আমাকে মেনে নেয়নি সেটা। ওর শরীরের ঘ্রাণে আমি পুরো আচ্ছন্ন হয়ে পড়েছি ওর প্রতি। হাত বাড়িয়ে ওর হাত শক্ত করে আমার হাতের মুঠোয় ধরলাম। তিশা একটু নড়ে চড়ে উঠল, তবে আমি ওর হাত ছাড়লাম না। ওর স্পর্শ ওর প্রতি দুর্বল করে আমাকে। এরই নাম কি ভালোবাসা? যদি সত্যি এর নাম ভালোবাসা হয়ে থাকে, তাহলে হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। বেশ কিছুক্ষণ ওর হাত শক্ত করে ধরে রেখে ছেড়ে দিলাম। এরপর একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই তিশা আমার জন্য চা নিয়ে এলো। ওর চেহারার দিকে তাকাতেই আমার কালকের কথা মনে পড়ে গেল, যে ও আমাকে মিথ্যে বলেছে।
কাল রাতে গিয়ে আজ সকাল হলো, এখনও সে আমাকে সত্যিটা বলছে না। আমার প্রচুর রাগ হচ্ছে, তবে আমি ওকে আরেকটু সময় দিতে চাই সত্যিটা আমাকে বলার জন্য। কিন্তু ওর হাতের চা আমি খাবো না যতক্ষণ না সে আমাকে সত্যি কথা বলছে। আমি বললাম, চা খেতে ইচ্ছে করছে না, অফিসে জরুরি কাজ আছে, আমাকে এখনই বেরিয়ে যেতে হবে, হাতে একদম সময় নেই। কথাটা বলে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। তারপর বেরিয়ে এসে রেডি হয়ে অফিসে রওনা দিলাম। এভাবে 2 দিন কেটে গেল। আমি শুধু অপেক্ষা করেছিলাম তিশা আমাকে সত্যিটা বলবে নিজে থেকে। ও যদি আমাকে সত্যিটা বলতো তাহলে ওকে আমি কিছুই করতাম না, ক্ষমা করে দিতাম। কিন্তু যেহেতু সে আমাকে সত্যিটা এখনো বলেনি, 3 দিন ধরে যে রাগটা পুষে রেখেছি সেটা এখন দাবা নলের মতো বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। আর পারবো না নিজের রাগ কন্ট্রোল করে রাখতে। আমাকে কি ভাবে ও? আমি বোকা, কাপুরুষ, নাকি ও আমাকে মানুষ বলে মনেই করে না? তা না হলে এত বড় একটা কথা সে আমার থেকে গোপন করলো কেন? না, অনেক হয়েছে, এখন ওর শাস্তি পাওয়া খুবই জরুরি। এমন শাস্তি দেব যেটা ওর সারা জীবন মনে থাকে। মনে মনে এসব ভেবে রাখলাম। ওকে কী শাস্তি দেব এটাও মনে মনে প্ল্যান করে রেখেছি। তাই অফিস ছুটি হওয়ার পর একজনের কাছে গেলাম একটা জিনিস তৈরি করতে। কিভাবে জিনিসটা তৈরি করবে আমি তার বিবরণ লোকটাকে বললাম। আমার মুখে জিনিসটার বিবরণ শুনে সে ঘাবড়ে যায়। এটা কিভাবে সম্ভব? সে আমাকে বলে, স্যার আমাকে ক্ষমা করবেন, এই কাজটা আমি কোনোভাবেই করতে পারবো না। আমি বললাম, যত টাকা লাগে আমি দেব, তবে আমার জিনিসটা চাই, তাও আবার কালকের মধ্যে। অনেক জোরাজোরি করার পর বাধ্য হলো আমার কাজটা করে দিতে। আমার মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। কাল তুমি বুঝবে তিশা, আমার সাথে মিথ্যে বলার পরিণাম কি হতে পারে। এরপর আমি বাসায় চলে গেলাম। বাসায় আসতে আসতে রাত প্রায় 9টা বেজে গেছে। আমি ভেবেছিলাম তিশা ঘুমিয়ে গেছে, তাই নিজে থেকে দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে এসে দেখি তিশা আমার জন্য খাবার নিয়ে বসে আছে ডাইনিং টেবিলে। আমি আসতেই সে উঠে এসে আমাকে বলে, আপনি চলে এসেছেন, আজ এত দেরি হলো যে? আমি বললাম, অফিসে একটু কাজ ছিল তাই। তুমি খেয়েছো? আর তুমি এখনও ঘুমাওনি যে? তিশা বলে, না এখনও খাইনি, আপনি তো এখনও আসেননি, তাই আর ঘুমাইনি। আপনি বরং হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার গরম করছি। এই বলে সে রান্নাঘরে চলে গেল। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসলাম। তিশা আমাকে খাবার বেড়ে দিল। আমি বললাম, তুমিও বসে পড়ো। তিশা বলে, না আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। আমি বললাম, আজ থেকে তুমি আমার সাথে খেতে বসবে, আর যখন খেতে ইচ্ছে করবে তখন খেয়ে নেবে, আমার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, মনে থাকে যেন। আমার কথা শুনে তিশা খেতে বসে পড়ল। তারপর দুজন খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে গেলাম। যেহেতু আমাদের মাঝে এখনও স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি, তাই আমরা তেমন একটা বেশি কথাও বলি না। মাঝখানে বালিশ দিয়ে দুজন পাশাপাশি শুয়ে আছি। আজ তিশা আমার দিকে ফিরে শুয়ে আছে, আমিও ওর দিকে ফিরে শুয়ে আছি। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি, কিন্তু কেউ কোনো কথা বলছি না। আমি মনে মনে বলছি, চুপ করে আছো কেন? কিছু বলে কথা শুরু করো। আমার মনের কথা যেন তিশা শুনতে পেল। তিশা বলে, অমন করে কি দেখছেন? আমি বললাম, তোমাকে। তিশা বলে, আমাকে দেখার কি আছে? আমি বললাম, তুমি নিজেও জানো না তুমি কত সুন্দর, আমি তো শুধু চেয়ে চেয়ে তোমার সৌন্দর্য উপভোগ করি। তিশা বলে, আপনিও না, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ুন। আমি বললাম, তিশা অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। আমিও ঘুমানোর চেষ্টা করলাম। বেশ কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। কিন্তু হঠাৎ মাঝরাতে মুখের উপর কারোর হাত এসে পড়াতেই আমার ঘুম ভেঙে গেল। ডিম লাইটের আলোতে দেখলাম তিশা হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। তাতে করে এক হাত আমার মুখের উপর এসে পড়েছে। শুধু তাই নয়, ওর এক পা বালিশের উপর দিয়ে আমার পায়ের উপর এসে পড়েছে। ঘুমের মধ্যে এত নড়ে মেয়েটি নিজেও জানে না ঘুমের মধ্যে সে কী পরিস্থিতিতে থাকে। এবার আমি ধীরে ধীরে ওর হাত পা সরিয়ে দিলাম আমার উপর থেকে।
এতে করে আরও উল্টো হয়ে গেল। এবার সে আমাকে জড়িয়ে ধরে বুকের সাথে। এটা যে ঘুমের মধ্যে করছে আমি বেশ বুঝতে পারছি। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে বারবার আমার গলা জড়িয়ে ধরছে। এবার আর আমি ওকে সরিয়ে দিলাম না। জড়িয়ে ধরলাম আমার বুকের সাথে। আলতো করে মাথার চুলে বিলি কাটলাম। ওর শরীরের মিষ্টি গন্ধ এখন তীব্রভাবে আমার নাকে এসে লাগছে। ওর চুল সরিয়ে ঘাড়ে মুখ গুজে দিলাম। ছোট ছোট করে চুমু খেতে থাকলাম সেখানে। মুখ তুলে ওর মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে ওর কপালে একটা চুমু দিলাম। দুই গালে দুটো চুমু দিয়ে আবার ঘাড়ের কাছে মুখ গুজে দিলাম। যে ঘ্রাণের কারণে আমি এত ব্যাকুল, সেই ঘ্রাণ প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে মিশে যাচ্ছে আমার। ওর শরীরের স্নিগ্ধতা প্রতিটা স্পর্শের সাথে উপভোগ করতে লাগলাম। ব্যাকুল আর মন মাতানো অনুভূতি আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে আমাকে। এভাবে আর কিছুক্ষণ থাকলে নিজের ধৈর্য হারাতে শুরু করব আমি। তাই আমি নিজে থেকে ওকে ছেড়ে দিলাম, কিন্তু সে আমাকে ছাড়ছে না। অনেক কষ্টে নিজেকে ছাড়ালাম। তারপর ওকে ভালো করে শুইয়ে দিয়ে গায়ে পাতলা চাদর টেনে দিয়ে আমি আমার জায়গায় এসে শুয়ে পড়লাম। তিশা আমার আগে সকালে ঘুম থেকে উঠে আমার জন্য চা নিয়ে এলো। আমাকে ঘুম থেকে ডাকতে লাগলো, এই যে শুনছেন, আপনার জন্য চা নিয়ে এসেছি। আমি উঠে বললাম, আমি চা খাবো না। আজকে 3 দিন ধরে আমি সকালবেলার চা খাচ্ছি না। এই বিষয়টা ওকে খুবই অবাক করলো, কিন্তু আমাকে জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। সে আবার চাটা নিয়ে চলে গেল। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে চলে গেলাম। আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরব। এই ভেবে অফিসের কাজ শেষ করে 3টার দিকে বেরিয়ে পড়লাম। প্রথমে যে জিনিসটা বানানোর জন্য দিয়েছি সেটা নিতে গেলাম। লোকটি আমাকে জিনিসটা দিয়ে বলে, এই নিন, আপনার জিনিস হয়ে গেছে, তবে সাবধানে ব্যবহার করবেন। আমি বললাম, এটা কয় মিনিট পর কাজ শুরু করবে? লোকটি বলে, কম করে হলেও 5-6 মিনিট পর কাজ শুরু করবে। সব কিছু বুঝে নিয়ে বাসায় চলে এলাম। আজ আমাকে এত তাড়াতাড়ি বাসায় ফিরতে দেখে তিশা একটু অবাকই হলো। তিশা ছুটে এসে আমাকে বলে, আপনি আজ এত তাড়াতাড়ি? আপনি ঠিক আছেন তো? আমি একটু অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি বললাম, আরে না, আমি ঠিক আছি, এমনি বাসায় চলে এসেছি। তোমার জন্য একটা জিনিস এনেছি, দাঁড়াও আমি দিচ্ছি, আগে আমি ফ্রেশ হয়ে আসি তারপর। এই বলে আমি ফ্রেশ হয়ে এসে সোফায় বসে আছি। তিশা এসে আমার সামনে দাঁড়ায়। আমি বললাম, এখানে বসো। তিশা আমার কথা মতো বসে পড়ল। এবার আমি ওর জন্য আনা জিনিসটা বের করলাম। আমার হাতে জিনিসটা দেখে তিশা পুরোপুরি হতভ্রম হয়ে যায়। ও ভাবতেই পারেনি এমন একটা জিনিস ওর জন্য আমি আনবো। তিশা একবার আমার দিকে আরেকবার জিনিসটার দিকে তাকাচ্ছে। কি বলবে আমাকে কিছুই বুঝতে পারছে না। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।